আচ্ছা, প্রিজম কি পড়িয়ে দিয়েছিলাম? পেজ শেষ হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছিল, এই পর্যন্ত হয়ে গেছিল। এরপরে আর তেমন কোনো কিছু নেই। আজকে হয়তো তোমাদের অন্য চ্যাপ্টার করাবো, না হলে কোশ্চেন অ্যান্সার করাবো, ম্যাথগুলো কিছু করাবো। হ্যাঁ, এরপরে আর তেমন কোনো কিছু নেই। তোমরা এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে ম্যাথগুলো করো, কারণ সেম এরকম কোশ্চেন কিন্তু আমাদের বইয়েও দেওয়া আছে, এক্সারসাইজে দেওয়া আছে। তো ওই ম্যাথগুলো করবো। এই সরল ক্যামেরা সম্পর্কে বলার কোনো কিছু নেই, ক্যামেরা থেকে সাধারণত কোশ্চেন আসবে না। আর তোমরা একটা শুধু রিডিং মেরে দিও, তাহলেই হলো। সরল ক্যামেরা, তারপরে এই যে চোখটা একটু রিডিং করে নিও, খুব সহজ জিনিস আছে এখানে। চোখও আমি বলছি না। আচ্ছা, এরপরে আমি একবারে চোখের যেটা আমাদের ত্রুটি, সেই ত্রুটিটা একটু আলোচনা করে নিই। এখান থেকে কোশ্চেন আসতে পারে। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে দেখো, আমি কোশ্চেন গুলো বলছি। যে আমাদের চোখের সাধারণত ত্রুটি তো অনেকগুলো হয়, কিন্তু এখানে সিলেবাস অনুযায়ী দুটো দেওয়া আছে, দুটোই জেনে রাখো আপাতত। একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, একটা হচ্ছে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি, আর একটা হচ্ছে তোমার স্বল্প দৃষ্টি ত্রুটি। দীর্ঘদৃষ্টি ত্রুটি মানে কি, যে যেখানে তুমি কাছের জিনিস দূরের জিনিস স্পষ্ট দেখতে পাবে, কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পাবে না। দীর্ঘদৃষ্টিতে কি হবে, দূরের জিনিস স্পষ্টভাবে বোঝা যাবে, কিন্তু কাছের জিনিস বোঝা যাবে না। তাহলে এই ক্ষেত্রে এরকম কেন হয়? এক্ষেত্রে তোমার এখানে বলা আছে, দেখো যে অক্ষি লেন্সের শুধু টার্মগুলো জেনে রাখতে হবে। অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কিংবা অক্ষি গোলকের আকার ছোট হয়ে গেলে এই ত্রুটি হয়। মানে আমাদের নর্মাল চোখ হচ্ছে এটা, কোন একটা জায়গা থেকে রশ্মি আসছিল, দিয়ে পড়ে এখানে প্রতিসরণ হয়ে এই রেটিনায় পড়ছিল, রেটিনায় তোমার পড়ছিল। এবার কোনো কারণবশত যদি এরকম হয় যে অক্ষি গোলকের আকার ছোট হয়ে গেছে, তাহলে অক্ষি গোলকের আকার যদি ছোট হয়ে যায়, তাহলে দেখো এই যে রশ্মিটা কোথায় পড়ছে, রশ্মিটা গিয়ে একবারে পেছনের দিকে পড়ছে, রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয় আমরা জানি। তাহলে এরকম ভাবে গিয়ে তোমার একবারে পেছনের দিকে আসে। তাহলে যেখানে পড়ার কথা সেখানে না পড়ে যদি পেছনের দিকে পড়ে, তাহলে সেক্ষেত্রে ছবি স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে না। তার জন্য আমরা কি করব, আবঝা দেখবো, ক্লিয়ার দেখতে পাবো না, ক্লিয়ার ভিশন পাবো না। তাহলে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটিতে কি হবে, দূরের জিনিস আমরা স্পষ্ট দেখতে পাই, কিন্তু কাছের জিনিস দেখতে আমাদের সমস্যা হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে কারণটা কি, কেন হচ্ছে যে অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কিংবা অক্ষি গোলকের আকার ছোট হয়ে গেলে এই ত্রুটি হয়। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবার দীর্ঘ দৃষ্টির জন্য আমরা কি করব, কোন ধরনের লেন্স ব্যবহার করব, তার প্রতিকার দেওয়া আছে। ঠিক আছে, প্রতিকারটা একটু দেখে নাও, তারপরে আমি একটু ছোট করে বলে দিচ্ছি। যে প্রতিকার হচ্ছে গিয়ে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, উত্তল লেন্স কেমন হয়, উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়, এটা মনে রাখবো। যে তাহলে দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করবো, এবং উত্তল লেন্সের ক্ষমতা কি হয়, ধনাত্মক হয়। কেন হয় ধনাত্মক ক্ষমতা উত্তল লেন্সের ক্ষেত্রে, যেমন এটা যদি একটা লেন্স হয়, তাহলে লেন্সের ক্ষেত্রে আমরা একটাই শুধুমাত্র কন্ডিশন পেয়েছিলাম, যে ফোকাসের আগে কোনো একটা বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছিল, ফোকাসের আগে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, এবং বৃহৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, বড় একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, সমশীর্ষ বড় একটা প্রতিবিম্ব তৈরি হয়েছিল। কিন্তু বাদ বাকি তুমি যে কোনো অবস্থানেই কোনো বস্তুকে রাখো না কেন, সেক্ষেত্রে প্রতিবিম্ব কোন দিকে তৈরি হবে, এই পাশেই তৈরি হবে, এই পাশটাতে তৈরি হবে। এবং এই পাশটা আমরা যদি বলি, এখানে যদি একটা বিন্দু নিই, যে বিন্দুটাকে আমরা বলেছিলাম যে কি বলেছিলাম জানো, আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র থেকে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে এই পাশটাকে আমরা সাধারণত একটা রেখার কোন একটা পয়েন্ট নিয়ে যদি এই পাশে যাই, যদি আমি ডান দিকে যাই, তাহলে সেই দিকটাকে আমরা পজিটিভ বলবো, এই দিকটাকে আমরা নেগেটিভ বলবো, জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে সেই জন্য কি হয়, যে উত্তল লেন্সের ক্ষেত্রে সমস্ত ইমেজ, বেশিরভাগ ইমেজ সব এইদিকে তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে উত্তল লেন্স কি হচ্ছে, ধনাত্মক ক্ষমতাযুক্ত। উত্তল লেন্সকে আমরা কি বলি, ধনাত্মক ক্ষমতাযুক্ত। কারণ প্রতিবিম্ব সব সব কি হচ্ছে, এইদিকে তৈরি হচ্ছে, ডান পাশে তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে শুধুমাত্র এই জিনিসগুলোই আসবে, যে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি হলে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করি, সেটা হচ্ছে উত্তল লেন্স। এবং উত্তল লেন্স বা অনেক সময় বলতে পারে যে দীর্ঘদৃষ্টি
প্রতিকারের জন্য আমি কোন ধরনের চশমা তোমার ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা, ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা। আচ্ছা, এবার স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি। কোশ্চেন এখান থেকে অনেক হয়, আমি যখন এমসিকিউ কোশ্চেন করাবো তখন বুঝতে পারবে যে এইটুকু জিনিস এইটুকু বললাম, কিন্তু এইটুকুকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ধরনের কোশ্চেন তৈরি করা যায়। স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি, তাহলে স্বল্প দৃষ্টিজনিত ত্রুটির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে আগেরটা যেমন কি হচ্ছিল যে অক্ষি গোলকটা ছোট হয়ে যাচ্ছিল, এবার অক্ষি গোলকটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। স্বল্প দৃষ্টিতে কি করব? যে কাছের জিনিস স্পষ্ট দেখতে পাবো, যেটাকে মায়োপিয়া বলছে। কাছের জিনিস আমরা স্পষ্ট দেখতে পাবো, দূরের জিনিস আমরা স্পষ্ট দেখতে পাবো না স্বল্প দৃষ্টিতে। কেন এরকম হচ্ছে? তাহলে সেক্ষেত্রে এর কারণটা হচ্ছে গিয়ে যে অক্ষি গোলক, কোথায় গেল যেন লেখাটা, আচ্ছা এখান থেকে বলে দাও যে আগের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছিল, এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে? কমে যাবে। আর 2 নম্বর হচ্ছে অক্ষি গোলকটা আগের ক্ষেত্রে কি হয়ে গেছিল? অক্ষি গোলক তোমার ছোট হয়ে গেছিল, এক্ষেত্রে অক্ষি গোলক কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে গিয়ে তোমার দীর্ঘ দৃষ্টি, আর একটা হচ্ছে স্বল্প দৃষ্টি। এক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করছি। উত্তল লেন্স মানে কেমন হচ্ছে? ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা। এখানে আমরা কি করব? অবতল লেন্স ব্যবহার করব, মানে এটা হচ্ছে ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা। এক্ষেত্রে কি হচ্ছে? অক্ষি গোলক বড় হয়ে যাচ্ছিল, বা এখানে ফোকাস দৈর্ঘ্য কি হচ্ছিল? ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছিল, এখানে ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। চোখের ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এক্ষেত্রে অক্ষি গোলক যেটা আছে, সেই অক্ষি গোলকটা কি হচ্ছিল তোমার? দেখে না অক্ষি গোলকটা এখানে কি হচ্ছিল ছবিতে, যে অক্ষি গোলকের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেল এবং অক্ষি গোলকের আকার ছোট হয়ে গেল। বা আমরা বলবো, এরকম বলতে পারো যে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ হ্রাস পায়। এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ হ্রাস পায়, এক্ষেত্রে আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পায়, বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এই সমস্ত কারণ, তাহলে দীর্ঘ দৃষ্টির জন্য উত্তল লেন্সকে আমরা পজিটিভ বলবো, স্বল্প দৃষ্টির জন্য আমরা কি বলবো? অবতল লেন্সকে আমরা নেগেটিভ বলবো। আচ্ছা, এখানে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে আর এখানে ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ এখানে হ্রাস পাচ্ছে আর এখানে বক্রতা ব্যাসার্ধ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বক্রতা ব্যাসার্ধ হ্রাস পাওয়া মানে হচ্ছে কি অক্ষি গোলকটা ছোট হয়ে যাওয়া, এটা মানে হচ্ছে অক্ষি গোলক ছোট হচ্ছে, আর এখানে অক্ষি গোলকটা যেটা আছে বড় হচ্ছে। বেশ, এই হচ্ছে কি তোমাদের জিনিস, এইটুকু জিনিস মনে রাখলেই হয়ে যাবে তোমাদের। এবার এখানে কি করে, এটা যদি ক্লাস 9 হতো তোমাকে যদি বোঝাতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটা একবারে আলোচনা করে দিতাম যে কেন আমরা এক্ষেত্রে আমরা অবতল লেন্স নিচ্ছি, কেন আমরা উত্তল লেন্স নিই, এত আমাদের জানার দরকার নেই, শুধুমাত্র এইটুকু পয়েন্ট তোমাদের জানলেই হলো। আর যদি তোমাদের ডিটেলসে জানতে হয় তাহলে তোমরা আবার ওই 9 যেটা আমি করেছি, ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, সেটা ডিটেলসে জেনে নেবে। এখন আমাদের এখানে দরকার নেই, যেটুকু দরকার সেটুকু আমরা এখান থেকে বলে নিলাম। এখানে একটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা তোমরা দেখে নিও, বাকিটা এমসিকিউ হয়ে যাবে। আচ্ছা, আলোর বিচ্ছুরণ কি বলেছে দেখো, যে আলোর বিচ্ছুরণ জিনিসটা কি, যে বহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যমে যেমন প্রিজম বা কাচের স্ল্যাবে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে আমরা বলবো আলোর বিচ্ছুরণ। বহুবর্ণী আলো যখন কি হচ্ছে, বহুবর্ণী আলো মানে কোনটা? একবর্ণী আলো মানে কি, যার মধ্যে একটাই কিন্তু আলো আছে, কিন্তু বহুবর্ণী মানে যেমন সাদা আলোটাকে যদি আমরা বহুবর্ণী আলো বলবো, সূর্যের যে সাদা রশ্মিটাকে আমরা কি বলবো? বহুবর্ণী আলো। সাদা আলোটাকে আমরা বহুবর্ণী আলো ধরি। কারণ সূর্যের যেটা সাদা আলো আছে, সেই সাদা আলোটা যখন প্রিজমের মধ্যে দিয়ে যায়, সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায়, তখন সেই আলোটা 7টা আলোতে ভেঙে যায়, এখান থেকে ভাঙতে শুরু করে
এরকম 7টা আলোতে ভেঙে যায়। যেটা আমরা বলি বেনিয়াসো কলা দিয়ে, বেনিয়াসো কলা, ঠিক আছে। তার মানে এই 7টা আলোতে যে ভেঙে গেল, তার মানে সব থেকে নিচে যে কালারটা আছে, সব থেকে নিচে যেই কালারটা আছে সেটা কোনটা বলো তো? সেটা হচ্ছে বেগুনি। সব থেকে নিচে যেটা আছে সেটা হচ্ছে বেগুনি, এবং সব থেকে উপরে যে কালারটা আছে সেটা হচ্ছে লাল। তাহলে এখান থেকে আমরা কি জিনিস বুঝতে পারলাম, যে 7টা আলো যে এরকম ভাবে ভেঙে গেল, একটা আলো ছিল, তাহলে একটা আলো এরকম ভাবে 7টা আলোতে ভেঙে গেল। তাহলে এখানে সব থেকে বেশি চ্যুতি যেটা হচ্ছে সেটা হচ্ছে বেগুনির। সব থেকে বেশি চ্যুতি, সব থেকে বেশি চ্যুতি হচ্ছে, সব থেকে বেশি যেটা চ্যুতি হচ্ছে সেটা হচ্ছে বেগুনি কালারের। সব থেকে কম যেটা বাঁকছে সেটা হচ্ছে লাল। সব থেকে কম চ্যুতি। আচ্ছা, এবার যেটা সব থেকে বেশি বাঁকছে, ঠিক আছে, যার প্রতিসরণ সব থেকে বেশি হচ্ছে, বেগুনি কালারের সব থেকে বেশি হচ্ছে, লাল কালারের সব থেকে কম হচ্ছে। তো এখানে আমরা বলবো যে লাল কালারের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য লালের আমরা যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিন্তু বেশি, ল্যামডা রেড, আর এটা হচ্ছে ল্যামডা ভায়োলেট কালার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বলবো, যে যার চ্যুতি সব থেকে কম তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে, যে লাল কালারের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং ভায়োলেট কালারের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তার মেন কারণ হচ্ছে যে লাল কালারের চ্যুতি কম এবং বেগুনি কালারের কি হচ্ছে, চ্যুতি তোমার বেশি হচ্ছে। যার জন্য আমরা কোন একটা জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বলতো, যখন লাইটটা আসছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি বলতে চাইছি, ধরুন এটা হচ্ছে লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এখানে যে পিক পয়েন্ট আর এখানকার যেটা পিক পয়েন্ট, এই দুটোর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। এবার যদি ভায়োলেট কালারে রাখি, তাহলে ভায়োলেট কালার এরকম হচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। তাহলে এখানকার পিক পয়েন্ট, এখানকার পিক পয়েন্ট যদি নাও, তাহলে এই দুটো সমদশা সম্পন্ন দুটো কণার মধ্যে যেটা দূরত্ব সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। তাহলে রেডের ক্ষেত্রে এটা হচ্ছে, আর ভায়োলেটের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যামডা ভি ল্যামডা আর। সেই জন্য আমরা কি করি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কম বাঁকবে, বায়ুর ভেতরে প্রতিসরণ ওর কি হবে, কম হবে, চ্যুতি কম হবে, যার ফলে কি হচ্ছে, অনেক দূর থেকে কোনো একটা জায়গায় যদি সেই জন্য আমরা রেড কালার ব্যবহার করি, যাতে ওর মানে রেড কালার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেটা কম তোমার বাঁকবে এবং সেটা অনেক দূর পর্যন্ত কি করবে, যেতে পারবে। কিন্তু ভায়োলেট কালারের ক্ষেত্রে আমরা ইউজ এই জন্যই করবো না, কারণ ভায়োলেট কালারটা তোমার এসেই পৌঁছাবে না চোখে। রেড কালারটা যত কম সময়ের মধ্যে চলে আসবে, ভায়োলেট কালারটা আসতে পারবে না। কারণ আমরা জানি যে ভি সমান হচ্ছে এন ল্যামডা, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার গতিবেগ বেশি হবে, ভি সমান হচ্ছে এন ল্যামডা। তাহলে এখানে যদি আমি রেডের ক্ষেত্রে বের করি, তাহলে রেডের ক্ষেত্রে ভি আর লিখলাম ল্যামডা আর, আর ভায়োলেটের ক্ষেত্রে যদি বের করি তাহলে সেক্ষেত্রে এন ল্যামডা ভি। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি না, তার কি হচ্ছে, গতিবেগও বেশি হবে। তাহলে গতিবেগ বেশি হওয়ার জন্য দূরে কোনো একটা জায়গায় যদি দুর্ঘটনা ঘটে, তাহলে সেই জন্য আমরা লাল কালারটা ইউজ করি, তাতে আমাদের সুবিধা হবে দূর থেকে দেখতে। তাহলে এই তো হয়ে গেল তোমার প্রতিসরণ সম্পর্কে, সরি আলোর বিচ্ছুরণ সম্পর্কে আমরা বললাম। এবার এখানে কি বলেছে এইটুকু তোমরা পড়ে নিও, কি কি জিনিসের উপর নির্ভর করছে। এই যে স্নেলের সূত্রটা যখন আমরা পড়বো, স্নেলের সূত্র দিয়ে এখানে বলেছে যে কি কি বলেছে, দেখো যে স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কিছু ব্যাখ্যা, কি ব্যাখ্যা বলেছে, যে স্নেলের সূত্র আমি একটু তবু পড়ে দিই এখানে। যে স্নেলের সূত্র অনুযায়ী আমরা জানি যে সাইন আই বাই সাইন আর এর যেটা ভ্যালু, এটা কি হয়ে যায়, ধ্রুবক হয়, ঠিক আছে। মিউ সমান সাইন আই বাই সাইন আর বলেছিলাম। আই হচ্ছে আপাতন কোণ, তোমরা শুনতে পাচ্ছ তো, সবে আছো তো, আচ্ছা, কি ব্যাপার সবাই কেটে গেল, যাই হোক। মিউ সমান হচ্ছে গিয়ে তোমার সাইন আই বাই সাইন আর, যেখানে আই হচ্ছে আপাতন কোণ আর হচ্ছে প্রতিসরণ কোণ। এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আমরা কি বলবো, প্রতিসরাঙ্ক বলবো। এই প্রতিসরাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, দেখো এই জিনিসগুলো জেনে রাখতে হবে, এমসিকিউ কোশ্চেন আসতে পারে। যে আমরা মিউ সমান যেটা বলছি সাইন আই বাই সাইন আর, শুধুমাত্র সাইন আই বাই সাইন আর না, আরো অনেক কিছু। মিউ মানে অনেক কিছু, মিউ মানে কি কি বলেছিলাম, মিউ সমান হচ্ছে, এটা তো ছিলই যে সাইন আই বাই সাইন আর, এটা তো ছিল, তার সঙ্গে সঙ্গে বলেছিলাম ল্যামডা 1 বাই ল্যামডা 2, আর কি বলেছিলাম, ল্যামডা হলে ভি ওয়ান বাই ভি টু।
তাহলে এত কিছু মিউ সমান হচ্ছে গিয়ে তোমার সাইন আই বাই সাইন আর, বা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বা তোমার বেগের অনুপাত। তাহলে মিউ এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে? একটা হচ্ছে আপাতত রশ্মির বর্ণের উপরে অবশ্যই নির্ভর করবে, কারণ আমি তোমাকে বললাম যে রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি হবে, বেগ বেশি হয়ে যাবে। তাহলে সেই জন্য তরঙ্গ দৈর্ঘ্যের উপরে অবশ্যই, আপাতত রশ্মির বর্ণের উপরে, কারণ বর্ণের সাথেই রিলেটেড কে আছে, তরঙ্গ দৈর্ঘ্য। প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে অবশ্যই, যে প্রথম এবং দ্বিতীয় মাধ্যম, একটা মাধ্যম থেকে আলো আরেকটা মাধ্যমে যাচ্ছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় মাধ্যমটা কেমন আছে, লঘু আছে না ঘন আছে, সেটার উপর অবশ্যই নির্ভর করবে। এখন শূন্য বা বায়ু মাধ্যম, শূন্যটাকে আমরা বায়ু মাধ্যম বলছি সাধারণত, শূন্য বা বায়ু মাধ্যমে প্রতিটি বর্ণের আলোর বেগ সমান হলেও, শূন্য বা বায়ু মাধ্যমে প্রতিটি আলোর বেগ সমান হলেও কোনো আলোকরশ্মি বলছে কোনো আলোকীয় মাধ্যমে ভিন্ন বর্ণের আলোর বেগ ভিন্ন হয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখার আছে, যে শূন্য বা আমরা যদি বায়ু মাধ্যম বলি, তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ প্রত্যেকটা কালার, যে সাদা রঙের মধ্যে যতগুলো কালার আছে সবগুলোর গতিবেগ হচ্ছে সেম, কিন্তু যদি মাধ্যম চেঞ্জ হয়ে যায়, তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে কি হয়ে যাবে, অন্য কোনো মাধ্যম নিই, জলীয় জল মাধ্যম নিলাম বা কোনো রকম অন্য কোনো এমন একটা লিকুইডের মধ্যে দিয়ে যাচ্ছে যার ঘনত্ব বেশি, ধরো না বায়ুর থেকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে প্রভাব পড়বে, তরঙ্গ দৈর্ঘ্য প্রভাব পড়লে তার গতিবেগের উপরে প্রভাব পড়বে। সেই জন্য বলেছি এখন শূন্য বা বায়ু মাধ্যমে প্রতিটি বর্ণের আলোর বেগ সমান হলেও কোনো আলোকীয় মাধ্যমে ভিন্ন বর্ণের আলোর বেগ কি হয়, ভিন্ন হয়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়ে যায়। তাহলে দৃশ্যমান আলোর, বলেছে দৃশ্যমান আলোর ক্ষেত্রে বেগুনি আলোর, দৃশ্যমান আলোর ক্ষেত্রে দেখো বেগুনি আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সব থেকে, বেগুনি আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সব থেকে, প্রতিসরাঙ্ক মানে যে কোণে বেঁকে গেল, বা সাইন আই বাই সাইন আর যেটা বলতে পারো, চ্যুতি যার বেশি সেখানে প্রতিসরাঙ্ক বেশি হবে, ঠিক আছে, যার চ্যুতি বেশি, যার চ্যুতির মান বেশি হচ্ছে তার প্রতিসরাঙ্ক কিন্তু বেশি হবে। সব থেকে বেশি বেঁকে ছিল ভায়োলেট কালার, তাহলে এর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে। এবং লাল আলো সব থেকে কম বেঁকে ছিল, লাল আলো সব থেকে কম বেঁকে ছিল, সেই জন্য চ্যুতি কি হবে, চ্যুতি কম ছিল, সেই জন্য আমরা এর কি বলবো, যে তোমার প্রতিসরাঙ্ক সব থেকে কম। আচ্ছা, প্রতিসরাঙ্কে এই পরিবর্তনের জন্য আলোর প্রতিসরণের ফলে ভিন্ন আলো ভিন্ন কোণে বেঁকে যায়। একই আপতন কোণের জন্য সাদা আলোর মধ্যে উপস্থিত বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরণ বিভিন্ন হয়। দেখো কি বলো, যে একই আপতন কোণের জন্য আমরা কি বলবো, সাদা আলোর মধ্যে উপস্থিত বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরণ কিন্তু ভিন্ন হয়। বলছে এই কারণে সাদা আলো কি হয়, বিচ্ছুরিত হয়। রামধনু হলো একটি প্রাকৃতিক উদাহরণ বিচ্ছুরণের, কারণ রামধনু যখন কি হচ্ছে, রামধনু যখন মাধ্যম চেঞ্জ হচ্ছে, তাহলে মাধ্যম চেঞ্জ হলে কি হয়ে যায়, দেখবে সাতটা আলোতে ভেঙে যায়, সাতটা আলোতে ভেঙে যায়, বেনিয়ে আসা বলে এরকম সাতটা আলোতে ভেঙে যায়। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো, একটা কালার যখন কোন একটা মাধ্যমে গিয়ে, একটা সাদা রশ্মি যখন কোন একটা মাধ্যমে গিয়ে, যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে, শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যাচ্ছে, বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যাচ্ছে, মাধ্যম চেঞ্জ হওয়ার জন্য সেই মাধ্যমে আলোক রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, বা চ্যুতিকোণ চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমি বলবো প্রতিসরণের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিসরাঙ্কের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা সেক্ষেত্রে কি বলবো, সাদা আলোটা সাতটা আলোতে ভেঙে যাচ্ছে। এবং এই যে সাতটা আলোতে ভেঙে গেল, এই ঘটনাটাকে আমরা কি বললাম, আলোর বিচ্ছুরণ বললাম, বা এই রামধনু হচ্ছে গিয়ে তোমার একটা প্রাকৃতিক উদাহরণ বলতে পারো। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে এই যে সাদা আলো এরকম ভাবে ভেঙে গেল, ঠিক আছে। আচ্ছা, সাদা আলো বাদ দিয়ে যদি অন্য কোনো আলো নিই, তাহলে সেক্ষেত্রে কি বিচ্ছুরণ হবে, বলো? সাদা আলো যদি বাদ দিয়ে অন্য কোনো আলো নিই, তাহলে সেক্ষেত্রে কি বিচ্ছুরণ হবে? হবে না। বলো কিভাবে হবে? আমি শুধুমাত্র যদি তোমার রেড কালার নিই, শুধুমাত্র রেড কালার নিলাম, তাহলে ওটা কি এরকম ভাবে সাতটা আলোতে ভাঙবে গো? সাদা আলোর মধ্যে সাতটা রশ্মি অলরেডি ছিল বলে ওটা কি হলো, তোমার বিচ্ছুরিত হয়ে এরকম একটা পাটি তৈরি করছে। কিন্তু এক বর্ণে আলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বিচ্ছুরিত কি করে হবে? সেটা বাঁকতে পারে, কিন্তু সাতটা আলোতে কি ভাঙবে? ভাঙবে না। এই যে সাদা আলোটা সাতটা আলো ভেঙে যাচ্ছে, সেটাকে আমরা বিচ্ছুরণ বলছি। আচ্ছা, চ্যুতিকোণটা কিভাবে মেজার করছে দেখে নাও। আলোক রশ্মি, যে সাদা রশ্মিটা গিয়েছিল এরকম সোজা যাওয়ার কথা ছিল, এরকম সোজা ভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তো একটু হালকা বেঁকে, এরকম ভাবে বেঁকে সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো সাতটা আলোতে এরকম ভেঙে যাচ্ছে। তাহলে এক একটার জন্য এক একটা অ্যাঙ্গেল তৈরি করছে। কার সাথে আমরা মেজার করবো, এই রশ্মিটার সাথে মেজার করবো, এটা লালের জন্য, তারপরে কালার, তারপরে কালার, তারপরে কালার, তারপরে কালারটা, ঠিক আছে। তাহলে দেখেই বুঝতে পারছি যে বেগুনি বর্ণের আলোর চ্যুতি হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা, বাদ বাকিগুলো তোমরা পড়ে নিবে।
বাদ বাকিগুলো পড়ে নেবে, তেমন কোনো কিছু নেই। আমরা নেক্সট চলে আসি, কি বলেছে দেখি এরপরে। আচ্ছা আচ্ছা, এখান থেকে কোশ্চিন আসতে পারে, এখান থেকে কোশ্চিন আসতে পারে। আচ্ছা, মৌলিক বর্ণ কি বলেছে দেখো তো একটু, যে এখানে মৌলিক বর্ণ যেটা বলেছে যে লাল, সবুজ এবং আকাশি নীল, এটা মনে রাখতে পারো। আমি একটা বাংলাদেশের নাটক দেখেছিলাম, তিনটি প্রাইমারি কালার যেটা হচ্ছে নিসলা, নিসলা, নীল, সবুজ আর লাল। এই তিনটে কালার দিয়ে আমরা সমস্ত ধরনের কালার বানাতে পারবো, সেই জন্য তিনটে কালারকে আমরা কি বলবো, প্রাইমারি কালার বলবো বা মৌলিক বর্ণ বলবো। বলছে এই তিনটি বর্ণকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে যে কোনো বর্ণ সৃষ্টি করা যায়, তাহলে এই তিনটি বর্ণকে মৌলিক বর্ণ বলা হয়। যেমন লাল ও সবুজ বর্ণ মেশালে হলুদ বর্ণ হয়, সবুজ ও নীল বর্ণ মেশালে কি হয়, গাঢ় নীল বর্ণ হয়। ঠিক আছে। আচ্ছা, এবার পরিপূরক বর্ণ কি বলেছে দেখানো, যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে আমরা সাদা বর্ণ পেয়ে যাব, সেই বর্ণকে আমরা কি বলবো, পরস্পরের পরিপূরক বর্ণ বলবো। মানে ওই দুটো মিলে মেশালে আবার কি হয়ে যাবে, সাদা বর্ণ চলে আসবে। যেমন হলুদ আর নীল মেশালে সাদা বর্ণ পাওয়া যায়, তাই হলুদ ও নীল হচ্ছে পরস্পরের পরিপূরক বর্ণ। একটা টেবিল দিয়ে মনে রাখা যায়, টেবিলটা হয়তো আমার এখন মনে আসবে না। টেবিলটা এখন মনে আসবে না, আমি টেবিলটা তোমাদের বলে দেবো। এই টেবিলটা দিয়ে সমস্ত কিছু মনে রাখা যায়, টেবিলটা বলে দেবো নেক্সট দিন। এই জিনিসটা ছুটে গেছিল, অফলাইনেও বলা হয়নি। আচ্ছা, এবার বাকি জিনিসগুলো তোমরা পড়বে। এখান থেকে যে কোশ্চিনগুলো হয় সেই কোশ্চিনগুলো আমি একটু বলে দিই। কোশ্চিন এরকম হতে পারে যে একটি লাল জবা ফুলকে আমরা লাল কেন দেখি, ঠিক আছে, বা একটা লাল জবা ফুলকে যদি আমি এমন একটা ঘরে রাখলাম যে ঘরের কালার হচ্ছে গিয়ে, যে ঘরে লাইট জ্বলছে সেটা হচ্ছে নীল রঙের লাইট জ্বলছে, তাহলে লাল জবা ফুলটাকে তুমি কেমন দেখবে। ঠিক আছে, এখানে কোশ্চিনটা এরকম হলো যে লাল জবা ফুলকে আমরা লাল কেন দেখি, এবং এই লাল জবা ফুলটাকে যদি আমি নীল রঙের কোনো একটা, ধরুন এরকম একটা লাইট জ্বলছে যে লাইটের কালারটা হচ্ছে নীল, তাহলে লাল জবা ফুলটাকে আমরা কেমন দেখবো। তাহলে প্রথমত হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমরা সেই কালারটাই দেখি, তার কারণ হচ্ছে গিয়ে আহ, সাদা আলো যখন কোনো একটা জিনিসের উপরে পড়ছে, ধরুন এখানে একটা লাল জবা ফুল আছে, লাল জবা ফুল আছে, রেড দিয়ে করি। তাহলে যখন এর উপরে সাদা আলো এসে পড়ছে, যখন এর উপরে সাদা আলো পড়ছে, এই সাদা আলোর মধ্যে কিন্তু, এই সাদা আলোর মধ্যে কিন্তু সব ধরনের কালার আছে, 7টা আলোই আছে, 7টা কালারই আছে এর মধ্যে, বেনিয়া সহ কলা। তাহলে লাল জবা ফুল কি করছে, এই 7টা আলো থেকে কি করছে, রেডটাকে, মানে যতগুলো কালার ছিল তার মধ্যে রেডটাকে কি করছে, ও রিফ্লেক্ট করছে। রেড কালারটাকে, যেটা ধরে নাও এটা হচ্ছে রেড কালার, তাহলে রেড কালারটাকে ও কি করছে, রিফ্লেক্ট করছে। আর বাকি যে কালারগুলো ছিল সেই কালারগুলোকে ও কি করছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। সেই জন্য আমার কাছে, আমার চোখে যেই কালারটা এসে পৌঁছাবে সেটাই কিন্তু আমি দেখতে পাবো। তাহলে লাল জবা ফুল কি করছে, সমস্ত কালারগুলোকে শোষণ করে নিচ্ছে এবং রেড কালারটাকে কি করছে, রিফ্লেক্ট করছে। সেই জন্য লাল জবা ফুলকে আমরা কি দেখছি, লাল দেখছি। তাহলে কোনো একটা জিনিসকে তার ওই কালারটা দেখি, তার মানে মেন কারণ হচ্ছে কি ওই কালারটা রিফ্লেক্ট হয়ে আসছে আমার চোখে, যেই কালারটা রিফ্লেক্ট হয়ে আসবে সেই কালারটাই আমরা দেখবো। আর যদি কোনো কালারই রিফ্লেক্ট না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কালো দেখবে। যেমন এই লাল জবা ফুলকে যদি আমি কি করলাম, এই লাল জবা ফুলকে যদি আমি, জবা ফুল এখন আঁকা যাবে না, লাল জবা ফুলটাকে যদি আমি কি করি, একটা নীল রঙের কালার দিই, এখানে নীল বর্ণের, তাহলে নীল হচ্ছে এক বর্ণী একটা কালার যার মধ্যে শুধুমাত্র নীলই আছে। তাহলে যখন লাল জবা ফুলের কাছে আসছে তখন লাল জবা ফুল কি করছে, নীলটাকে শোষণ করে নিচ্ছে, নীলটাকে শোষণ করছে এবং এর মধ্যে কোনো কালারই পাচ্ছে না রেড কালার যেটাকে রিফ্লেক্ট করবে। তাহলে নীলটাকে শোষণ করে কোনো জিনিসকেই রিফ্লেক্ট করতে পারছে না, কারণ ওর কাছে তো ওরকম কোনো কালারই নেই যে রিফ্লেক্ট করবে, যার জন্য কেমন দেখছে, এখানে কালো দেখছে। বোঝা গেল ব্যাপারটা, দুটো কনসেপ্ট। বনানী, আলিয়া।
তাহলে গাছের পাতাকে, এখানে আরেকটা জিনিস দেখে নাও, গাছের পাতাকে আমরা সবুজ দেখি, এই কারণ হচ্ছে গিয়ে গাছের পাতার যতগুলো কালার এখানে পড়ছে তার মধ্যে সবুজ কালারটাকে রিফ্লেক্ট করছে। এই সবুজ কালারটা রিফ্লেক্ট করলে যেটা আমাদের চোখে আসে সেই জন্য আমরা সবুজ দেখছি। যদি অন্য কোনো জায়গায় গাছের পাতাটাকে রেখে দেওয়া হয় যেখানে সবুজ বর্ণ নেই, যেখানে সবুজ বর্ণ ব্যতীত অন্য কোনো বর্ণ এর মধ্যে এসে পড়ছে, তাহলে সেক্ষেত্রে কেমন দেখাবে? সেক্ষেত্রে কালো দেখাবে। এবার সাদা আলো না, শুধুমাত্র দেখা গেল লাল জবা ফুলের উপরে বা সবুজ কোনো জিনিসের উপরে, ধরুন লাল জবা ফুল আমি বললাম, লালের উপরে লাল রঙই এসে পড়ছে, তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে লালই দেখবে, লালটাকে রিফ্লেক্ট করে দিবে। ঠিক আছে, লালের উপরে যদি লাল কালারই এসে পড়ে তাহলে সেটাকে লাল দেখবে, কিন্তু অন্য কোনো কালার এসে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে কি দেখবে? কালো দেখবে। তাহলে এই তো হয়ে গেল তোমাদের এখান থেকে একটু কনসেপ্ট, এটা তোমরা পড়ে নিবে। এবার আলোক তরঙ্গ, এখান থেকে আরো কিছু জিনিস আছে বোঝার, কিছু জিনিস তোমাকে মনেও রাখতে হবে মান। আচ্ছা, এখানে বলেছে ডিরেক্ট একটা কোশ্চেন, আমি এখানে ব্যাখ্যা করব না, যে লাল এবং, দেখে নাও, যে লাল ও বেগুনি বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ আর ও মিউ ভি হয় তাহলে কোনটা বেশি হবে? তাহলে যার চ্যুতি বেশি হবে। তাহলে আমি একটু আগে বললাম যে ভায়োলেট কালারের কি হচ্ছে, ভায়োলেট কালারের চ্যুতি বেশি হচ্ছে, তাহলে ভায়োলেট কালারের যদি চ্যুতি বেশি হয় তাহলে মিউ ভি গ্রেটার দেন কি হয়ে যাবে? মিউ আর। অথবা তুমি উল্টো লিখতে পারো যে মিউ আর লেস দেন কি হয়ে গেল? মিউ ভি। যার চ্যুতি বেশি হবে তার প্রতিসরাঙ্ক বেশি হবে। বেশ, এটা কোনো ব্যাখ্যার দরকারই পড়ছে না। হ্যাঁ বলো, কেউ কি কোনো কিছু বলবে? আলিয়া কিছু বলবে? না। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, যে তরঙ্গ সংশ্লিষ্ট কিছু সংজ্ঞা, আরো কিছু জিনিস এখানে আছে। কম্পাঙ্ক কি বলেছে, যে 1 সেকেন্ডে কোনো একটা কণা, আমি যদি এখানে একটা কণা নিয়ে নিই, 1 সেকেন্ডে কোনো কণা, ধরো না তরঙ্গ একটা, এরকম একটা তরঙ্গ আছে, তরঙ্গের উপরে কোন একটা কণা আমি যদি বলি এই কণাটা 1 সেকেন্ডে কতবার কাঁপছে, 1 সেকেন্ডে যদি 512 বার কাঁপে তাহলে কম্পাঙ্ক কত হয়ে যাবে? এত হার্জ, এত হার্জ পার সেকেন্ড, 1 সেকেন্ডে এতবার কাঁপছে। ঠিক আছে, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য আমি হয়তো বলে দিয়েছি, তরঙ্গ দৈর্ঘ্য হয়তো তোমাকে বলে দিয়েছি। আচ্ছা কম্পাঙ্কের, সরি আমি হার্জ পার সেকেন্ড বলে দিয়েছি, কম্পাঙ্কের একক হলো হার্জ। ঠিক আছে, যে 1 সেকেন্ডে কতবার কাঁপছে সেটাকে আমরা কি বলবো? হার্জ বলবো। কম্পাঙ্কের এসআই একক হলো হার্জ। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কি বলেছে, যে তরঙ্গের উপরিস্থিত সমদশায় কম্পিত পরপর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। এটা যদি তরঙ্গ হয় তাহলে তরঙ্গের মধ্যে সমদশা সম্পন্ন এই দুটো কণা হতে পারে, অথবা এই কণাটা হতে পারে এবং এই কণাটা হতে পারে, এই কণাটা হতে পারে, এদিকে যদি আমি তরঙ্গটা কমপ্লিট করি তাহলে এই কণাটা হতে পারে, এদের মধ্যবর্তী যেটা দূরত্ব হবে সেটা এটাও হতে পারে, সেটা এটাও হতে পারে, তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলবো? ল্যামডা বলবো। এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে গিয়ে, সে একক হচ্ছে মিটার। আমরা শব্দ চ্যাপ্টারে গিয়ে আরো ডিটেলসে পড়বো তরঙ্গ সম্পর্কে। তরঙ্গের বেগ কি হবে? তরঙ্গের বেগ হচ্ছে, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গের বেগ, সেটা হচ্ছে গিয়ে তোমার মিটার পার সেকেন্ড। এবার আমরা জানি যে তরঙ্গ বেগ সব থেকে কার বেশি? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তরঙ্গ বেগ বেশি হবে। তাহলে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে লাল বর্ণের আলোর তরঙ্গ বেগ কি হয়ে যাবে? সব থেকে বেশি হবে। লাল বর্ণের আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি এবং বেগুনি বর্ণের আলোর গতিবেগ সর্বাপেক্ষা কম। আচ্ছা, এখানে আমি আর এত ডিটেলসে এখানে কোনো কিছু বলতে যাব না, শুধু একটা সম্পর্ক দেওয়া আছে দেখে নাও, যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, যে এটা হচ্ছে কচির সমীকরণ অ্যাকচুয়ালি, এগুলো তোমরা পড়ে নিবে। ঠিক আছে, কচির সমীকরণ কি বলেছে দেখে নাও, যে মিউ কম্পাঙ্ক যদি হয় তাহলে এ আর বি হচ্ছে ধ্রুবক, তাহলে মিউ সমান হচ্ছে এ প্লাস বি বাই ল্যামডা স্কয়ার, এটা হচ্ছে কচির একটা সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণটা শুধুমাত্র জেনে নিলাম, এরপরে এখান থেকে তেমন কোনো কিছু নেই। হ্যাঁ, এখানে একটা জিনিস জানতে হবে আমাদের, যে তরঙ্গ দৈর্ঘ্য আমি মুখস্থ করতে বলবো না, কিন্তু একটা জিনিস জেনে রাখো, যে সব থেকে বেশি তরঙ্গ, এই সিকোয়েন্সটা পরপর সিকোয়েন্সটা যাতে তোমার মুখস্থ থাকে, যে সব থেকে বেশি তরঙ্গ কার, তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? সব থেকে বেশি হচ্ছে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এখানে আছে দেখে নাও, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে, আগে তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা বলে নি, তাহলে বেতারের সব থেকে বেশি। ঠিক আছে, এ হচ্ছে 0.1 মিটার,
থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত বেতার তরঙ্গটা হতে পারে। 0.1 মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, তারপর হচ্ছে দৃশ্যমান আলো, এটা হচ্ছে কি বড় থেকে ছোট আকারে বলছি। তারপর হচ্ছে অতিবেগুনি রশ্মি, তারপর হচ্ছে এক্স রশ্মি, এবং সব থেকে কম যদি বলি তাহলে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে সব থেকে বেশি হচ্ছে বেতার তরঙ্গ, এই আর সব থেকে কম হচ্ছে কি তোমার গামা রশ্মি। এবার সিকোয়েন্স তো মনে রাখতে পারবে না, ঠিক আছে, তবু একটু বারবার করে দেখে রাখিও, বাই চান্স যদি দিয়ে দেয়। এবার আমি যদি বলি যে কয়েক হার্জ কম্পাঙ্ক হার্জ থেকে, আচ্ছা, এবার একটা সমীকরণ হচ্ছে ভি সমান হচ্ছে এন ল্যামডা। ল্যামডা সমান কি হয়ে গেল? ভি বাই এন। ভি বাই এন না, এন সমান, সরি, এন সমান হচ্ছে কি, এখান থেকে যদি আমি এন এর ভ্যালু বের করি, কম্পাঙ্ক যদি বের করি, তাহলে ভি বাই ল্যামডা। তাহলে কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করছে? ল্যামডার উপরে কিন্তু নির্ভর করছে। কম্পাঙ্ক এবং ল্যামডার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক। কম্পাঙ্ক, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক হচ্ছে গিয়ে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক হচ্ছে গিয়ে তোমার বেশি। তার হিসাব মতো বেতার তরঙ্গ যেটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সেজন্য কম্পাঙ্ক কি হবে? কম হবে। কম্পাঙ্ক কম হবে। দেখো এই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা নিচ থেকে উপরে যাই তাহলে এখানে দেওয়া আছে, এটা একটু তোমরা দেখে নিও। এটা একটা সম্পর্ক থেকে আমরা বলতে পারলাম যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক কি হবে? কম হবে। আচ্ছা, এবার ব্যবহারে চলে আসি, যে তড়িৎচুম্বকে যে তরঙ্গগুলো আছে, তড়িৎচুম্বকে যে তরঙ্গ আছে সেই তাদের ব্যবহার কি, এগুলো তোমরা জানো। অতিবেগুনি রশ্মি কোথায় ব্যবহৃত হয়, এক্স রশ্মি কোথায় ব্যবহৃত হয়, তার ক্ষতিকারক প্রভাব, গামা রশ্মি কোথায় ব্যবহৃত হয়, তার ক্ষতিকারক প্রভাব, এগুলো তোমরা একটু পড়ে নিও। এখান থেকে এইটুকু যেগুলো দেওয়া আছে সেটুকু পড়ে নিও। আচ্ছা, এবার আমরা চলে আসি, সেটা হচ্ছে আগেরটা যেটা পড়লাম সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, মানে একটা আলো কি হয়ে গেছিল, সাদা আলো, সেটা 7টা আলোতে ভেঙে গেছিল, যেই ঘটনাটাকে আমরা কি বলছিলাম? বিচ্ছুরণ। এবার যেটা পড়বো সেটা হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণ মানে হচ্ছে ছড়িয়ে পড়া। কি বলেছে দেখে নাও, যে সংজ্ঞাতে যদি আমরা বলি যে বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সূর্যালোক শোষণ করে এবং শোষিত আলোক শক্তিকে চতুর্দিকে বিস্তার ঘটায়। এই পদ্ধতিতে আলোর চারিদিকে বিস্তৃত হওয়াকে আমরা কি বলবো? আলোর বিক্ষেপণ বলবো। তাহলে বায়ুমণ্ডলে কি আছে? গ্যাসীয় অণু আছে। গ্যাসীয় অণুগুলো কি করলো? সূর্য থেকে যে সাদা রশ্মি আছে সেই সাদা রশ্মিটাকে কি করছে? যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে, শোষণ করে আবার কি করছে? চতুর্দিকে বিস্তার করে দিচ্ছে বা ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনাটাকে আমরা কি বলবো? আলোর বিক্ষেপণ বলবো। এবার এখানে একটা সম্পর্কও আছে। তো লাস্ট পেজে চলে এলাম তো, 55 লাস্ট পেজে কি বলেছে দেখে নাও, যে তাহলে আমরা যদি বলি যে এখানে একটা সম্পর্ক আছে, যে বিক্ষেপণ, যেটাকে আমরা যদি বলি আই, আলোর তীব্রতা, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই যদি হয়, যে আলোটা ছড়িয়ে পড়ছে তার তীব্রতা যদি আই হয়, তাহলে আই সমানুপাতি হচ্ছে 1/λ²। মানে বিক্ষেপণের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যেটা সম্পর্ক সেটা হচ্ছে ল্যামডার চতুর্থ ঘাতের সাথে সমানুপাতিক। এটার মানে কি? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার বিক্ষেপণ কি হবে? কম হবে, কম ছড়াবে। যার তরঙ্গ দৈর্ঘ্য আবার কম হবে তার বিক্ষেপণ কি হয়ে যাবে? তোমার বেশি হয়ে যাবে। যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার বিক্ষেপণ বেশি হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার বিক্ষেপণ কম হবে। এবার আমাকে একটা জিনিস বলো, যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার ছিল? ল্যামডা কম ছিল সব থেকে কার? আর ল্যামডা বেশি ছিল সব থেকে কার? বলো বননি, আলিয়া। ল্যামডা বেশি ছিল কার গো? তোমরা কি ঘুমিয়ে পড়লে নাকি? একটা লাল আর একটা বেগুনি। হ্যাঁ, ল্যামডা কম হচ্ছে গিয়ে, তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে বেগুনি কালারের, আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি যদি বলি তাহলে সেটা হচ্ছে লাল কালারের। তাহলে হিসাব মতো কি হয়ে যাবে? বেগুনি বর্ণটা তাহলে বেশি ছড়াবে, আর লাল বর্ণটা কি হচ্ছে তোমার? কম ছড়াবে। বায়ুতে লাল বর্ণটা কি হয়ে যাবে? তোমার কম ছড়াবে।
তাহলে সেই জন্য এই কনসেপ্টটা দিয়ে আমরা কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারবো। একটা জিনিস এখানে ব্যাখ্যা করেছি দেখো, যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা অনেক বেশি। সূর্য যেদিকে থাকে সেই দিকে ব্যতীত আকাশের অন্য কোনো দিকে তাকালে বিক্ষিপ্ত আলোর জন্য অনেক কি বলছে, আকাশের বর্ণ নীল দেখায়। কারণ এখানে নীল দেখার পেছনে কারণ আছে। আমরা যদি বলি যে নিচ থেকে যদি বলি বেগুনির পরেই কি ছিল, বেগুনির পরেই তোমার ছিল নীল। এবার সূর্যের যে 7টা আলো আছে, এই 7টা আলোর মধ্যে কিন্তু সব আলো কিন্তু সেম নেই। বেগুনির পরেই কিন্তু তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম হচ্ছে নীলের। তাহলে হিসাব মতো আকাশকে বেগুনি দেখার কথা ছিল, কিন্তু আমরা বেগুনি দেখি না। কারণ বেগুনির পরিমাণ যদি এতটা হয় সাদা আলোর মধ্যে, তাহলে নীলের বর্ণটা কিন্তু বেশি ছিল। তাহলে যেই বর্ণটা পরিমাণ বেশি আছে সেটা বেশি ছড়াবে, এবং বেশি যদি ছড়াই তাহলে সেই কালারটাই তুমি দেখতে পাবে। সেই জন্য আমরা কি বলবো, বেগুনির পরে নীলেরও তরঙ্গদৈর্ঘ্য অনেক কম, সেই জন্য নীল বর্ণটাও বেগুনির মতো ছড়াচ্ছে, কিন্তু নীলের পরিমাণটা বেশি আছে, সেই জন্য আমরা আকাশকে কি দেখি, তোমার নীল দেখি। আচ্ছা, এবার পরপর এখানে দুটো জিনিস আছে, এই জিনিসগুলো তোমরা আশা করি বুঝতে পারবে, এগুলো প্রতিসরণের জন্য হয়। এই দুটো ঘটনা তোমরা পড়ে নিও। আর এই 3টে ঘটনা, এগুলো সব অলরেডি তোমার হয়ে গেছে, পড়া হয়ে গেছে, এগুলো তোমরা পড়ে নিও একবার। আমরা এমসিকিউ করতে গিয়ে এই জিনিসগুলো আরেকবার বলে দেবো, আলোচনা করে দেবো যে এই জিনিসগুলো ছুটলো। আচ্ছা, এমসিকিউ কোশ্চিন আমি আচ্ছা, এমসিকিউ কোশ্চিনের ভিডিও কি তোমরা দেখেছো? অনুশীলনী এমসিকিউ কোশ্চিনের ভিডিও কি তোমরা দেখেছো? আমি কি পাঠিয়েছিলাম? বলো, অনলাইনে যারা আছো। দেখিনি এখনো। হুম হুম এই কোশ্চিনগুলো কি আমি সলভ করিয়েছিলাম? অফলাইনে করেছিলাম মনে হয়, সেই অফলাইনে মনে হয় হয়ে গেছিলো, সেই জন্য আমি মনে হয় তোমাদের দিয়ে দিয়েছিলাম। বা এরকম হতে পারে যে 10-এর ব্যাচে করিয়েছি, সেই জন্য হয়তো আমি ভিডিওটা শেয়ার করেছি, এরকম হতে পারে। না, আমি একবার বলে দিব। তাহলে দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আজকে কিছু অঙ্ক করে নি, তোমরা ওই ক্লাসটা তাহলে দেখে নাও, নাহলে আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিছু ম্যাথ করি আজকে, বেশ কিছু ম্যাথ দেওয়া আছে, 12টা মতো অঙ্ক আছে, যতগুলো হয় দেখা যাক। কি বলেছে দেখো, যে একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে, একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকে পাওয়া গেল না, তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? একটি উত্তল লেন্স, ফোকাসে কোনো একটা বস্তু রেখেছি, এবং ফোকাসে, সরি কি বলেছে, ফোকাসে বলেনি, 20 সেমি দূরে বলেছে, উত্তল লেন্সের 20 সেমি দূরে। তাহলে এখান থেকে এইটুকু ধরে নাও, এখানে 20 সেমি দূরত্বটা, এখান থেকে যদি আমি বলি তাহলে এখান থেকে এটুকু 20 সেমি দূরত্ব। এই 20 সেমি দূরত্বে কোনো একটা বস্তুকে যখন আমি রাখলাম, তখন সেক্ষেত্রে আমি কি পেলাম না, কোনো প্রতিবিম্বই পেলাম না, লেন্সের কোনো পাশেই পেলাম না। তাহলে এক্ষেত্রে ফোকাস দূরত্ব কত হবে বলো তো এটা? আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, যে উত্তল লেন্সের এরকম একটা অবস্থান বলো, যেই অবস্থানে কোনো একটা বস্তুকে রাখলে বস্তুর প্রতিবিম্ব অসীমে তৈরি হয়। বলো, একটা উত্তল লেন্সের আমি এরকম কোন জায়গায় বস্তুটাকে রাখবো যার জন্য বস্তুর প্রতিবিম্বটা অসীমে তৈরি হবে? ফোকাসে। হ্যাঁ, ফোকাসে। তাহলে ফোকাসে যদি কোনো একটা বস্তুকে রাখি, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব অসীমে তৈরি হয়েছিল। প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যায়, আমরা এরকম বলেছিলাম। আর আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যদি যায়, তাহলে সেটাও সোজা এরকম বেরিয়ে যাবে। দুটো রশ্মি কি হবে, সমান্তরাল হবে, যার ফলে এর প্রতিবিম্ব কি হবে, অসীমে তৈরি হবে। এবং অসীমে যেটা প্রতিবিম্ব তৈরি হবে সেটা কি হবে, অসীমভাবে বিবর্ধিত হয়, যার ফলে ওটাকে আমরা অসীমভাবে বিবর্তিত হয়, তার মানে সেই প্রতিবিম্ব আমরা কিন্তু দেখতে পাবো না, অসীমভাবে বিবর্তিত প্রতিবিম্ব আমরা কিন্তু দেখতে পাবো না। তার মানে নিশ্চয়ই বস্তুটাকে কোথায় রাখা হয়েছে, তোমার ফোকাসে রাখা হয়েছে। ফোকাসে রাখা হয়েছে বলেই বস্তুর প্রতিবিম্ব অসীমে তৈরি হয়েছে, অসীমভাবে বিবর্ধিত হয়েছে, অবশিষ্ট হয়েছে, তার জন্য আমরা বস্তুটাকে দেখতে পাইনি। তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে, সেটা হচ্ছে 20 সেমি। তাহলে অ্যান্সার তোমার দেখো এখানেই লুকিয়ে আছে, 20 সেমি হচ্ছে কি অ্যান্সার। বোঝা গেল? আলিয়া, বর্ণনী বুঝতে পেরেছো?
আরেকবার বলে দাও তো একটু। কোন একটা বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি, ফোকাসে রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা অসীমে তৈরি আমরা জানি। তাহলে যেটা অসীমে তৈরি হবে তার প্রতিবিম্ব কি হবে, অসীমভাবে বিবর্ধিত হবে। তার মানে সেই অসীমভাবে বিবর্ধিত প্রতিবিম্ব কিন্তু দূর থেকে দেখা যায় না, কারণ প্রতিবিম্ব তৈরি হয়েছে অসীমে। তা তুমি সেই প্রতিবিম্বকে দেখবে কি করে? অসীমভাবে বিবর্ধিত প্রতিবিম্ব ফোকাসে রাখলে অসীমভাবে বিবর্ধিত প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বকে আমরা কিন্তু দেখতে পাবো না। তাহলে এখানে সেই জিনিসটাই বলেছে, উত্তল লেন্সে আমি 20 সেমি দূরে কোনো একটা বস্তুকে রাখলাম, 20 সেমি দূরে কোনো একটা বস্তুকে রাখলাম, এবং তার প্রতিবিম্ব কোথায়? দেখো লেন্সে কি প্রতিবিম্ব কোনো পাশেই পাওয়া গেল না। কোনো পাশে পাওয়া গেল না মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? অসীমে তৈরি হয়েছে। তাহলে কি হবে? 20 সেমি দূরত্বটা কেমন? 20 সেমি দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। বোঝা গেল ব্যাপারটা? 20 সেমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার পরের কোশ্চিনটা বলেছে যে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয় তাহলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? বায়ু মানে এয়ার, কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে, 1.5 হবে নাকি? না 1.5 যদি হয়, 1.5 মানে হচ্ছে কি 15/10, মানে কত হয়ে গেল? 3 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 3/2। এবার একটা জিনিস তোমাদের বলেছিলাম যে এটা যদি বায়ু সাপেক্ষে যদি কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 হয় তাহলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক উল্টে যাবে, তাই না? 2 এর 3 হয়ে যাবে, হুম হুম। উল্টে যাবে এটা। তাহলে প্রথম কোশ্চিন তো তোমাদের হয়ে গেল। পরের কোশ্চিন কি বলেছে দেখো। কোশ্চিন নম্বর 2 বলেছে যে একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, একটি উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরে রাখলে, আচ্ছা 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? তাহলে আমাকে দুটো জিনিস জিজ্ঞেস করেছে যে দেখো বস্তুর যেটা দূরত্ব, বস্তুর যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে এইচ1 সমান কত? 5 সেমি। বেশ, আমাকে চেয়েছে যে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্ব, মানে ইউ মানে হচ্ছে গিয়ে 2 সেমি। আমি ছবিটা এঁকে দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে। ধরে নাও এটা হচ্ছে কি উত্তল লেন্স, এবং উত্তল লেন্সের সামনে কোনো একটা জায়গায় একটা বস্তুকে এখানে আমি রেখেছি যার হাইট হচ্ছে h1, এবং প্রতিবিম্ব যেটা তৈরি হলো, এবং এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত? 2 সেমি। এখান থেকে এইটুকুর যেটা দূরত্ব সেটা হচ্ছে 2 সেমি। তাহলে এটাকে আমি ইউ বললাম বা ইউ1 বলতে পারো, কোনো অসুবিধা নেই, ইউ বললাম আমি। আচ্ছা, এরকম জায়গায় রাখার ফলে কি হয়েছে যে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, মানে প্রতিবিম্বর যেটা হাইট সেটা হচ্ছে 10 সেমি দৈর্ঘ্যের। তাহলে কোন একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং সেই প্রতিবিম্বটা কত সেমি রয়েছে? 10 সেমি, মানে এটা হচ্ছে h2, h2 সমান হচ্ছে 10, আর h1 মানে কত? 5। রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন মানে m, ম্যাগনিফিকেশন, এটার ভ্যালু কত? আর প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্ব মানে ভি এর ভ্যালু কত? তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে ভি, এই দূরত্বটা হচ্ছে ভি, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এটার ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে করব বলো? আমাদের একটা সূত্র ছিল, ম্যাগনিফিকেশন মানে হচ্ছে m সমান হচ্ছে কি h1/h2, সরি ভুল বললাম, m সমান হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে h2, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে h1, অথবা প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে v, বস্তুর দূরত্ব মানে কত? u। তাহলে এখানে তুমি ভ্যালু বসিয়ে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে m সমান হয়ে গেল h2 মানে হচ্ছে 10, h1 মানে হচ্ছে কি তোমার কত? h1 মানে হচ্ছে কি 5। এখান থেকে আমরা v এর ভ্যালু পেয়ে যাব। v তো বের করব, u এর ভ্যালু কত? u মানে হচ্ছে 2। তাহলে m সমান কত পেয়ে গেলাম? m সমান হচ্ছে 2, 5 2 10, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবং দেখো m এর ভ্যালু 2 যেটা পেলাম, 2 সমান হচ্ছে v/2, তাহলে দেয়ারফর v সমান কত হয়ে গেল? কোন গুণ করলে 4। তাহলে বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব হচ্ছে 4 সেমি, বস্তু দূরত্ব হচ্ছে 4 সেমি, বা বস্তু প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 4 সেমি, এবং যেটা আমরা পেলাম যে ম্যাগনিফিকেশন বা বাংলাতে যেটা বলেছে রৈখিক বিবর্ধন সেটা হচ্ছে কত? 2 সেমি। রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না, ঠিক আছে? 2 মানে 2 গুণ প্রতিবিম্ব তৈরি হয়েছে।
2 গুণ বস্তুর যেটা দৈর্ঘ্য ছিল তার দ্বিগুণ হয়েছে। বুঝতে পারলে? বলো বুঝতে পারলে কিনা? তাহলে হ্যাঁ পেরেছি। পরের কোশ্চেন কি বলেছে দেখো। বলো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব আমরা কখন পেয়েছিলাম? সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব আমরা কখন পেয়েছিলাম বলতো? আমরা যদি ফোকাসের কম দূরত্বে কোনো একটা বস্তুকে যদি রাখি তাহলে সেক্ষেত্রে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। ফোকাসের কম দূরত্বে রাখতে হবে। ফোকাসের কম দূরত্বে রাখলে তাহলে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। পর্যবেক্ষণ যন্ত্রে যেটা আমরা ইউজ করেছিলাম। এটা হচ্ছে ধরে নাও ফোকাস দূরত্ব f, তাহলে ফোকাসের কম দূরত্ব মানে এখানে যদি কোনো একটা বস্তুকে রাখি তাহলে একটা জায়গায় গিয়ে মিলিত হবে, আর যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে ফোকাসের কম দূরত্বে তুমি যদি বস্তুকে রাখো তাহলে সেক্ষেত্রে কি হবে, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ফোকাসের কম দূরত্বে রাখলে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে বলো পরেরটা কি বলেছে। আচ্ছা, কোন ধরনের লেন্সের সাহায্যে আমরা দীর্ঘদৃষ্টি প্রতিকার করব? দীর্ঘদৃষ্টি, দীর্ঘ মানে দূরে, দূরে মানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস তুমি স্পষ্ট দেখতে পাবে, আর দীর্ঘ মানেই হচ্ছে পজিটিভ, দূরে মানে হচ্ছে পজিটিভ। পজিটিভ ক্ষমতা কার হয় একটু মনে রাখার জন্য এরকম করতে পারো, দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে পজিটিভ, স্বল্প দৃষ্টি মানে হচ্ছে গিয়ে স্বল্প মানে হচ্ছে নেগেটিভ, এবং সেই জন্য নেগেটিভ মানে হচ্ছে অবতল লেন্স। দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে কি দূরের জিনিস দেখতে সমস্যা, সেক্ষেত্রে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে উত্তল লেন্স, আর স্বল্প দৃষ্টি মানে হচ্ছে কাছের জিনিস দেখতে অসুবিধা, সেটা হচ্ছে নেগেটিভ। সরি, ভুল বলছি, দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস তুমি স্পষ্ট দেখবে, কাছের জিনিস তুমি স্পষ্ট দেখতে পাবে না। দীর্ঘ দৃষ্টির জন্য আমরা পজিটিভ নিলাম এবং উত্তল লেন্স, স্বল্প দৃষ্টির জন্য আমরা নেগেটিভ নিলাম এবং হচ্ছে কি তোমার অবতল লেন্স। নেক্সট বলেছে, তারা 1 মিনিট আমরা বন্ধ করি আগে। দেখা যাচ্ছে গো, বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, এবার পরের কোশ্চেন গুলো করে নি, আজকে যতগুলো কোশ্চেন হয়। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন যদি আমরা বলি, 4 নম্বর কোশ্চেনে বলেছে যে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোণ 40 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে গিয়ে সাইন আই, আই মানে কত, আপতন কোণ আমাকে বলে দিয়েছে 45 ডিগ্রি, এবং প্রতিসরণ হচ্ছে গিয়ে সাইন কত 30। তাহলে সাইন 45 মানে হচ্ছে 1/√2, তোমাদেরকে সাইনের মান মুখস্থ করতে বলেছিলাম, এটা হচ্ছে 1/2। ক্যালকুলেশন করলে আমরা 1/√2 × 2 হলো
তাহলে এটা কাটবে, 2 মানে দুটো রুট টুর গুণ, 2 মানে হচ্ছে দুটো রুট টুর গুণ, তাহলে একটা রুট টু থাকলো, রুট টু মানে হচ্ছে 1.414, তাহলে এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। আচ্ছা 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নাও। বলেছে আলো বায়ু মাধ্যম থেকে একটি কাঁচের স্ল্যাবে প্রবেশ করলে কাঁচের প্রতিসরাঙ্ক যদি এত হয় তাহলে স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো। যদি বায়ুতে আলোর গতিবেগ এত হয় তাহলে স্ল্যাবে কত হবে। তাহলে মিউ মানে হচ্ছে বায়ুতে আলোর গতিবেগ, যেটাকে আমি সি বললাম, আর কাঁচের স্ল্যাবে আলোর গতিবেগ সেটাকে আমরা ভিজি বললাম। ঠিক আছে, বায়ুতে আলোর গতিবেগকে সি দিয়ে বলা হয়। ঠিক আছে, বা ভিসিও তুমি বলতে ধরো নাও, ভিসি। ঠিক আছে, বায়ুতে আলোর গতিবেগ আমরা কি বললাম, ভিসি। এবং বায়ুতে আলোর গতিবেগটাকে আমাকে বলে দিয়েছে সেটা কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কাঁচে আলোর গতিবেগটাকে তোমাকে বের করতে হবে, ভিজি বের করতে হবে। কিন্তু বায়ু সাপেক্ষে, আচ্ছা এখানে ভিসি না বলে আমি যদি তোমাদের সুবিধার জন্য এআরই বলে দিই তাহলে বেশি সুবিধা। এটা হচ্ছে এ মিউ জি। তাহলে বায়ু সাপেক্ষে কাঁচের যেটা প্রতিসরাঙ্ক আমাকে বলেই দিয়েছে, যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কের ভ্যালু আমাকে বলে দিয়েছে। দেখো সেটা হচ্ছে কি কত, 1.5। দেখো কাঁচের প্রতিসরাঙ্ক যদি বলা 1.5 মানে কাঁচের প্রতিসরাঙ্ক আমাকে বের করতে হয়েছে, তো তাহলে বের করবো কিভাবে, বায়ুর সাপেক্ষে বের করবো কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে এটা আমাকে অলরেডি বলে দিয়েছে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ভিজি। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখবে একবারেই দেখো 15কে উঠালাম তাহলে কত পেলাম 10, 5 দিয়ে কাটো, দশমিক তুললাম, 5 × 3 = 15, 5 দিয়ে কত 10, 3 দিয়ে কাটো, 3 3 কেটে গেল। তাহলে কোনো গুণ করো ভিজি, ভিজি সমান কত হয়ে গেল, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কাঁচের গতিবেগ পেয়ে গেলাম, কাঁচে আলোর গতিবেগ কিন্তু পেয়ে গেলাম 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা এখানে এটা প্রমাণ করতে বলেছে 6টা, যেটা তোমাদের দরকার নেই। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, আর সমান হচ্ছে 2f, যেটা এবার মাধ্যমিক পরীক্ষা এসেছিল মনে হয়। তাহলে এটা আর সমান হচ্ছে 2f, এটা হচ্ছে সম্পর্ক আমাদের। আচ্ছা আলোক রশ্মির ক্ষেত্রে এটা চ্যুতিকোণের মধ্যে একটা সম্পর্ক ছিল, যে সম্পর্ক আমরা জানি যে প্রিজমের মধ্যে দিয়ে, যদি প্রিজমের ক্ষেত্রে যদি চ্যুতিকোণের মান কত হয়, ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ, প্রিজমের প্রতিসরণ কোণ। আর এ মানে কত, R1 প্লাস R2, এর আগে তুমি বলে দিয়েছি। এই দুটো সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসে, এই সূত্র দিয়ে অঙ্ক আসে, এই সূত্র দিয়ে অঙ্ক আসে, আর মিউ দিয়ে তো অঙ্ক এখন হচ্ছেই। আচ্ছা এটা অলরেডি হয়ে গেল 8-এর কোশ্চিনটা। 8-এর কোশ্চিনটা আমরা অলরেডি করে ফেলেছি কিন্তু। 8 নম্বরের কোশ্চিন কি বলেছে, লাল এবং বেগুনি আলোর জন্য কোনটা মিউ আর এবং মিউ ভির মধ্যে সম্পর্ক কি হবে। আমি বললাম যে যার চ্যুতিকোণ বেশি হয়ে যাবে তার প্রতিসরাঙ্ক বেশি হবে। লাল আলোর চ্যুতি বেশি, তার মানে ভায়োলেট কালারের প্রতিসরাঙ্ক কি হয়ে যাবে, বেশি হবে, মিউ ভি গ্রেটার দ্যান মিউ আর। বা উল্টোভাবে বলতে পারো যে রেড কালারের প্রতিসরাঙ্ক ভায়োলেট কালারের থেকে হচ্ছে গিয়ে কম, কারণ রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার চ্যুতিকোণ কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার গতিবেগ বেশি। বেশ সেটা হয়ে গেল। এবার বলেছে কোনো মাধ্যমে আলোর গতিবেগ যদি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। বেশ 9-এর কোশ্চেনে বলেছে যে আমাকে প্রতিসরাঙ্ক চেয়েছে। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। আমি ধরে নিলাম যে শূন্য মাধ্যম যেটা, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে সি এবং অন্য কোনো মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে ভি। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যদি না দেওয়া থাকে না, তোমাকে মুখস্থ লিখতে হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং অন্য কোনো মাধ্যমে আলোর গতিবেগ আমাকে বলে দিয়েছে সেটা কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে মিউ এর মান বের করে নাও, 10⁻10⁻, কেটে গেল, মিটার মিটার কেটে গেল, 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1.5। বোঝা যাচ্ছে তো নাকি অঙ্কগুলো? হ্যাঁ। আচ্ছা বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক √2 যদি হয় তাহলে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ যদি এত ডিগ্রি হয় তাহলে রশ্মির চ্যুতিকোণ কত হবে। খুব ভালো কোশ্চেন। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, তাহলে প্রতিসরাঙ্ক বলেই দিয়েছে, তাহলে প্রতিসরাঙ্ক আমি একবারেই বসিয়ে দিচ্ছি। প্রতিসরাঙ্ক মানে কত, √2। এটা হচ্ছে √2 বলে, প্রতিসরাঙ্ক তো একটা সংখ্যা। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ, এটা তাহলে sin 45। আপতন কোণ বলে দিয়েছে, একবারে বসিয়ে দিলাম। প্রতিসরণ কোণ তোমাকে বের করতে হবে, তাহলে প্রতিসরণ কোণকে আমি sin r বললাম। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে নিই, এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনো যদি গুণ করা হয় তাহলে √2 × sin r, আর এখানে কি হয়ে গেল 1/√2।
সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। আচ্ছা একবার একটা লাইন হলে লিখে নি, ঠিক আছে। সেখানে সাইন 45 ডিগ্রি কোন গুণ করছি, এটার সাথে এটা কোন গুণ, এটার সাথে কোন গুণ হলো। আচ্ছা এটার মান কত পেয়ে গেলাম তাহলে, একটা লাইন লিখে নি সাইন 45 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো যে এবার সাইন 45 ডিগ্রির মান বসিয়ে দাও, কত হচ্ছে 1/√2। তাহলে সাইন আর মানে কত হয়ে গেল 1/√2 ইন্টু √2। এই √2টা নিচে চলে এলো, এই √2টা নিচে চলে এলো, গুণ হয়ে আছে, তাহলে নিচে আসলে ভাগ হয়ে আসবে। তাহলে দুটো √2 গুণ করলে কত হয়, হাফ হয়। দুটো √2 গুণ করলে কি হয়, হাফ হয়। এবং হাফের মান তোমাদেরকে মুখস্থ করতে বলেছি যে সাইন, এখানে হাফ কখন আসবে, সাইন 30 ডিগ্রিতে হাফ আসবে। সাইন 45 ডিগ্রিতে যেরকম 1/√2 হচ্ছে, সাইন 30 ডিগ্রিতে কত হয়, হাফ হয়। বা √3/2 কত আসবে, সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রিতে √3/2 আসবে। তাহলে এই সাইন আর, দেখো সাইন আর রিপ্রেজেন্ট করছে কাকে, সাইন 30 ডিগ্রিকে। তাহলে দেয়ারফর আর এর ভ্যালু কত, প্রতিসরণ কোণ কত হয়ে গেল 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, প্রতিসরণ কোণ হয়ে গেল তোমার 30 ডিগ্রি। বেশ, এই কোশ্চেনটা হয়ে গেল। আচ্ছা আমাকে চ্যুতি কোণ বের করতে বলেছে। তাহলে আপাতন কোণ আই ছিল কত 45, চ্যুতি কোণ কত হলো 30। তাহলে এখান থেকে আমরা বলবো ডেল্টা মানে কি, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিত, 45 মাইনাস 30 ডিগ্রি। -45 মানে কত হয়ে গেল 15। আচ্ছা আমি যদি তোমাদের বলি যে কোন মাধ্যমের ঘনত্ব বেশি গো, যে কোন মাধ্যমের ঘনত্ব বেশি, আপতিত মাধ্যমের ঘনত্ব বেশি না প্রদূষিত মাধ্যমের ঘনত্ব বেশি, বলো। প্রদূষিত। ভালো করে দেখো তো, হ্যাঁ প্রদূষিত মাধ্যমেরই হবে, কারণ আপাতন কোণ যদি তোমার 45 ডিগ্রি হয়, তাহলে প্রতিসরণ কোণ কত হয়ে গেছে 30 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখানে ঘনত্ব বেশি আছে বলেই কি হচ্ছে, আলোটা অবিলম্বের দিকে সরে এসছে, আলোটা অবিলম্বের দিকে এরকম ভাবে যাওয়ার কথা ছিল কিন্তু অবিলম্বের দিকে সরে এসছে। তাহলে প্রদূষিত মাধ্যমে ঘনত্ব বেশি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। তাহলে আমরা সব পেয়ে গেলাম। আচ্ছা পরের কোশ্চেন বলেছে, পরের কোশ্চেন বলেছে যে বায়ু মাধ্যমে কোনো আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য যদি এত হয় এবং বায়ু মাধ্যমে কোনো আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম যদি হয়, অ্যাংস্ট্রম হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, হ্যাঁ অ্যাংস্ট্রম এককে মাপা হয়, হলে 1.5 প্রতিসরণ বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তাহলে দুটো জিনিস চেয়েছে, আলোর বেগ চেয়েছে এবং তরঙ্গদৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমরা একটা সূত্র বলেছিলাম যে প্রতিসরাঙ্ক মানেই হচ্ছে গিয়ে λ1/λ2 আবার v1/v2। প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কোন একটা মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক দেওয়া থাকে 1.5 প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তার মানে বায়ু মাধ্যম সাপেক্ষে দেওয়াই আছে, ঠিক আছে। বলছে বায়ু মাধ্যমে কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি এত হয়, তাহলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন একটা মাধ্যম, তার মানে বায়ু মাধ্যম সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমাকে দেওয়া আছে, এবং যেটার ভ্যালু হচ্ছে গিয়ে কত 1.5। এবং বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য কত বলেছে, বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। তাহলে ওই মাধ্যমে কত হবে বের করে নাও ক্যালকুলেশন করে। তাহলে আমরা যদি করি কত হয়ে গেল, তাহলে এটা দুটো একবারে বসিয়ে দিই, তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে এবং আলোর গতিবেগ চেয়েছে, ঠিক আছে। এখানে বায়ু মাধ্যমে দেখো v1টা হচ্ছে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ আমরা জানি সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়। তাহলে ওই মাধ্যমে কত হবে। তাহলে আমি প্রথমটার সাথে দ্বিতীয়টা ক্যালকুলেশন করছি, এই দুটো থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখো, যে 3/15 মানে হচ্ছে 15/10, 6000/λ। 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 × 3 = 15, 5 দিয়ে কত 10, 3 দিয়ে কাটলাম, 3 × 20 = 60। therefore λ2 সমান কত হচ্ছে 4000, λ2 মানে কত 4000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবার যদি আমি এই ক্যালকুলেশনটা করি যে 15 মানে কত, এটা 15/10 সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। v2 ক্যালকুলেশন করে নাও, 5 3 কত 15, 5 দিয়ে 10, 3 এর সাথে 3 কেটে গেল। therefore v2 মানে কত হয়ে গেল 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দুটোই পেয়ে গেলাম যে
ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম এবং ওই মাধ্যমে বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। বেশ, লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো তোমাদের। লাস্ট কোশ্চেন যেটা বলেছে যে একটি সমবাহু প্রিজমে, এই হচ্ছে একটা সমবাহু প্রিজম। সমবাহু প্রিজমে আমরা জানি যে প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি হয়, মানে 60 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সমবাহু প্রিজমের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কোণ কি করব, 60 ডিগ্রি অঙ্কন করব। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে বলেছে কোন সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতি কোণ হচ্ছে 40 ডিগ্রি। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতি বা প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমে, আচ্ছা, রশ্মি ভূমির সমান্তরাল হলে প্রিজমের মধ্যে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হবে? প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হবে? তাহলে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আচ্ছা দাঁড়াও, ডেল্টা সমান হচ্ছে আমরা জানি আয়ন প্লাস I2 মাইনাস A। চ্যুতি কোণ আমাকে বলে দিয়েছে 40 ডিগ্রি, আয়ন প্লাস I2, দাঁড়াও, আয়ন প্লাস I2 মাইনাস A মানে কত, 60 ডিগ্রি। তাহলে ফাইনালি আমি কি পেলাম, জাস্ট মান বসাচ্ছি, কারণ চ্যুতি কোণের মান বলে দিয়েছে। A এর মান হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে প্রতিসারক কোণ, এই কোণটা কত হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে জাস্ট ভ্যালু বসা, 60 ডিগ্রিটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে 40 প্লাস 60 সমান হচ্ছে কি আয়ন প্লাস I2। তাহলে এখানে কত পেয়ে গেলাম, 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার একটা জিনিস মনে রাখবে যে সমবাহু প্রিজমের ক্ষেত্রে আয়ন সমান I2 হয়। সমবাহু প্রিজমের ক্ষেত্রে কি হয়ে যায়, আয়ন সমান I2। এটা সমবাহু ত্রিভুজের একটা এক্সেপশনাল কেস। সমবাহু প্রিজমের ক্ষেত্রে আমরা কি করব, আয়ন সমান I2 বসাবো। তাহলে আয়ন সমান I2 সমান I বলে দিলাম, এটা সমবাহু প্রিজমের ক্ষেত্রে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তাহলে 2I, তাহলে দেয়ারফর I সমান কত, I মানেই তো আয়ন, I মানেই তো I2, কত 100/2 বা 2 দিয়ে কেটে দাও। তাহলে I সমান কত পেয়ে গেলাম, I মানে আয়ন, I মানে I2, তার মানে কত পেয়ে গেলাম, এটা 50 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজ প্রিজমের ক্ষেত্রে আমরা কি পেলাম, আপতন কোণের যেটা মান সেটা হচ্ছে কি তোমার কত, 50 ডিগ্রি। যদি বলে যে প্রতিসিত কোণের মান কত ছিল, I2 এর ভ্যালু কত ছিল, প্রিজম থেকে যখন বেরিয়ে যাচ্ছে আলোটা তখন সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে, সেটাও 50 ডিগ্রি হবে। তাহলে এই তো হচ্ছে কি তোমাদের আলোর যতগুলো অঙ্ক ছিল মোটামুটি হয়ে গেল। আর কিছু অঙ্ক করাবো, যখন তোমাদের এক্সারসাইজ করাবো তখন আরো ডিটেলসে হবে। কোশ্চেন অ্যান্সার গুলো যখন করাবো তখন আরো ডিটেলসে কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের এক্সট্রা করে বলতে হবে। আজকে তাহলে এটুকুই থাক, আর কোনো জিজ্ঞাসা থাকলে বলো। তাহলে নেক্সট দিন শুক্রবারে? হ্যাঁ, নেক্সট দিন শুক্রবার, ফ্রাইডে। ঠিক আছে, ভিডিওটা দিয়ে দিও দাদা।